রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে শেখ হাসিনা দলীয়করণ করেছিল, ডিজিএফআই কে দলীয়করণ করেছিল, এনএসআই কে দলীয়করণ করেছিল, এসবি কে দলীয়করণ করেছিল। আরে শুধু দলীয়করণ নয়, এই ডিজিএফআই, এনএসআই, এসবি সহ গোটা বাংলাদেশের প্রশাসনকে অন্য সকল রাজনৈতিক দলের বিরুদ্ধে যেমন লেলিয়ে দিয়েছিল, ব্যক্তিগতভাবে আমি মামুনুল হকের বিরুদ্ধে গোটা রাষ্ট্রযন্ত্রকে লেলিয়ে দিয়েছিল শেখ হাসিনা। আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল সব গোয়েন্দা সংস্থাগুলোকে, পুলিশ বাহিনী, র্যাব এবং গোটা বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল। তো যেই গোয়েন্দা সংস্থা শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশের প্রতিটি নাগরিকের বিরুদ্ধে প্রতিটি ভিন্ন মতাবলম্বীকে এভাবে শায়েস্তা করতে চায়, তারা কি শেখ হাসিনার কাছে প্রকৃত মাঠের চিত্র তুলে ধরতো না? অবশ্যই তুলে ধরতো। গোয়েন্দা সংস্থার সূত্রগুলোর মাধ্যমে শেখ হাসিনা জানতো যে ইতিমধ্যে তার রাজনীতির বাংলাদেশের জনগণ তার ব্যাপারে কিভাবে ফুঁসে উঠেছে। এর বাইরে বহুল কথা প্রচলিত রয়েছে যে শেখ হাসিনার নিজস্ব আরেকটা গোয়েন্দা বাহিনী ছিল। সেই প্রধানমন্ত্রীর কার্যালয় এবং গণভবন কেন্দ্রিক সে ওই গোয়েন্দা সংস্থাটা ব্যক্তিগতভাবে সে নিজে লালন পালন করত। তারা কি রিপোর্ট দেয় নাই শেখ হাসিনাকে বাংলাদেশের পরিস্থিতি? আর তার চেয়ে বড় কথা হলো, শেখ হাসিনা যেই দেশের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, বাংলাদেশটাকে যে দেশের অঙ্গরাজ্য করদ রাজ্যে পরিণত করার জন্য, যে দেশের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য তিনি তিলক পরেছিলেন, সেই দেশের গোয়েন্দা সংস্থা বলা হয় যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের পায়ে পায়ে হাঁটে। তারা কি শেখ হাসিনাকে বলে নাই যে আপা তোমার কিন্তু 12টা বেজে গেছে? সব বলেছে। তিনি আগে থেকে অনুমান করতে পেরেছিলেন যে তার 12টা অলরেডি বেজে যাচ্ছে। যখন তিনি নিশ্চিত হয়েছেন যে তার আর এদেশে থাকা চলবে না, এদেশে তার সময় ফুরিয়ে এসেছে, তার রাজনীতি অতীত হয়ে গিয়েছে, এটা জানবার পর তিনি কি করেছেন? আওয়ামী লীগের নেতা কর্মীকে সেভ করার চিন্তা করেছেন? আওয়ামী লীগ দলকে রক্ষা করার চেষ্টা করেছেন? না, তিনি চেষ্টা করেন নাই। এলিমেন্ট টাওয়ার শেষ মুহূর্তে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে, ছাত্রলীগকে হেলমেট বাহিনী বানিয়ে, যুবলীগকে হাতুড়ি লীগ বানিয়ে, এই ছাত্র জনতার বিরুদ্ধে রিভলভার, পিস্তল, রাইফেল দিয়ে এদেরকে খুনি বাহিনীতে পরিণত করার জন্য বাংলাদেশের তামাল সন্তানদের বিরুদ্ধে রাজপথে নামিয়ে দিয়েছে। বলেছে গুলি চালা, আমি আপা আছি, তোরা চিন্তা করিস না। তার ছাত্রলীগকে বলেছে তোরা গুলি চালা, আমি আপা আছি। যুবলীগকে বলেছে তোরা সন্ত্রাস কর, আমি আপা আছি। হাতুড়ি লীগকে বলেছে তোরা হাতুড়ি দিয়ে পিটা, আমি আপা আছি। হেলমেট লীগকে বলেছে তোরা হেলমেট পরে সন্ত্রাস কর, আমি আপা আছি। আর আপা কি করেছেন? তলে তলে তিনি তার 14টা লাগেজ গুছাইছেন। তিনি তার ছেলেটাকে আগেই নিরাপদে দূরত্বে পাঠিয়ে দিয়েছেন। মেয়ে একটা ছিল, ওই মেয়েটাকেও দাদাদের দেশে আগেই পোস্টিং করে দিয়েছেন। পরিবারের আপনজন বলতে যা ছিল সবগুলোকে তিনি আগেই সীমান্তের অপর প্রান্তে পাঠিয়ে দিয়েছেন। একটা বোন ছিল, ওই বোনটাকে বগল দাবা করে 14টা লাগেজ, আগে যা চুরি করার তো করেছেই, দেশের গোটা অর্থনীতিকে ফোকলা করে দিয়েছে, লক্ষ কোটি টাকা তিনি চুরি করেছেন। এই সব কিছু করার পরে অবশিষ্ট যা ছিল 14টা লাগেজে ভর্তি করে নিজের ছোট বোনটাকে আর নিজের গোষ্ঠীটাকে সংরক্ষণ করে হেলিকপ্টার দিয়ে দাদা বাবুদের দেশে তিনি পালিয়ে গিয়েছেন। হে আওয়ামী লীগের নেতা কর্মীরা, তোমাদের কথা একবার ভাবেন নাই? ভাববেন কেন? তোমাদেরকে তো তিনি জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে তোমাদের রাজনীতি চিরতরে তোমাদের রাজনীতির 12টা বাজানোর পরিকল্পনাই করেছিলেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই জন্য আমি বলতে চাই, চূড়ান্ত সময় কত দাম্ভিকতার সাথে তার নেতা কর্মীদেরকে আরো বিপদে ফেলবার জন্য সে ঘোষণা করেছিল। কি বলেছিল? শেখ হাসিনা পালায় না। বলেছিল শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা পালায় না। এই কথাগুলো বলে সে তার লেসপেন্সারদেরকে, তার হাতুড়ি লীগ, হেলমেট লীগের বাহিনীকে আরো বেশি অত্যাচার, খুন, হত্যা করবার জন্য লেলিয়ে দিয়েছিল। শেষ পর্যন্ত শেখ হাসিনা পালাইছে না? পালায় নাই। শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। পালিয়ে যাওয়ার মাধ্যমে আওয়ামী লীগের কবর রচনা করেছে সে যে ইতিহাস রচনা করেছে, বাংলাদেশের হাজার বছর
ইতিহাসে এমন কলঙ্কজনক অধ্যায় আর কোন শাসক রচনা করে নাই। কত শাসক এই স্বাধীন বাংলার মাটিতে আমরা দেখেছি, তারা গণ আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। 1990 সালে জেনারেল হোসেন মোহাম্মদের সাথে ক্ষমতাচ্যুত হয়েছেন। 1996 সাল 2006 সালে আন্দোলনের মুখে বেগম খালেদা জিয়া ক্ষমতা ছেড়েছেন। কিন্তু ক্ষমতা ছেড়ে তারা কি করেছেন? তারা তাদের বুকে সাহস ছিল, তারা পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, পরিস্থিতি তারা নিজেরা ফেস করেছেন, নেতা কর্মীদেরকে মাঠে থেকে তারা নেতৃত্ব দিয়েছেন। এরশাদ সাহেব কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন, বছরের পর বছর কারাবন্দী থেকেছেন। বেগম জিয়া 80 বয়সে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে বছরের পর বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষিপ্ত থেকেছেন। নেতা কর্মীদেরকে এভাবে অসহায় অবস্থায়, এতিম অবস্থায় ফেলে পালিয়ে যান নাই। আওয়ামী লীগের বাইরা আপনাদের নেত্রী কামটা করলো কি বলেন? লজ্জা থাকলে আপনারা আবার এই বাংলাদেশে শেখ হাসিনার নাম মুখে নিতেন। আপনাদের সর্বপ্রথম কাজ হলো শেখ হাসিনার সকল স্মৃতিচিহ্ন নিজ হাতে বাংলার মাটিতে কবর রচিত করে দেওয়া। শেখ হাসিনার ফিরে আসার দিবা স্বপ্ন দেখছেন, তাদেরকে বলবো আমাদের কথা যদি বিশ্বাস না হয়, সর্বশেষ জাতিসংঘ থেকে শেখ হাসিনার বিরুদ্ধে যেই রিপোর্ট পেশ করা হয়েছে, জুলাই এবং আগস্টের গণহত্যার জন্য স্পষ্টভাবে শেখ হাসিনাকে দায়ী করা হয়েছে। চিন্তা করেন আগামী দিনে শেখ হাসিনা পালিয়ে বেড়াবে কোথায়? ভারতকে বলতে চাই, প্রতিবেশী সুলভ সৌজন্যতা যদি আপনারা রক্ষা করতে চান, যদি আপনারা ন্যূনতম কূটনৈতিক সৌজন্যতা, ভদ্রতা, সভ্যতা রক্ষা করতে চান, বাংলাদেশের আদালত থেকে ওয়ারেন্টভুক্ত আসামি, শত শত খুনের মামলার আসামি শেখ হাসিনাকে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে তুলে দিতে হবে। সেই সঙ্গে ভারতকে বলবো, 53 বছরের তোমাদের বাংলাদেশ নীতি পরিবর্তন করো। বাংলাদেশকে নিজেদের করতলগত করবার দিবাস্বপ্ন ভুলে যাও। বাংলাদেশের অধিকার ভুলে যাও। বাংলাদেশ নিজেদের পায়ে দাঁড়িয়ে তোমাদের চোখে চোখ রেখে কথা বলবে। ভ্রাতৃত্বের আচরণ করতে আসলে ভ্রাতৃত্বের আচরণ পাবে। প্রভুত্বের আঙ্গুল তুলতে গেলে সে আঙ্গুল ভেঙে গুড়িয়ে দেব। আমরা বাংলাদেশকে বলতে চাই, ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই, বাংলাদেশ থেকে ভারতের আধিপত্যের শেষ চিহ্নটুকু মুছে ফেলতে হবে। এজন্য বাংলাদেশের সংবিধানে আর আমরা কোনোদিন ধর্মনিরপেক্ষতা নামক ভারতীয় এই পচামাল বাংলাদেশে দেখতে চাই না। ভারত থেকে আমদানিকৃত ধর্মনিরপেক্ষতার বস্তা পচা রাজনৈতিক মতবাদ নয়াদিল্লিতে পাচার করে দিতে হবে। বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম অটুট থাকবে। আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। রাষ্ট্রধর্ম ইসলাম অবিকৃত অবস্থায়, অপরিবর্তিত অবস্থায় বহাল থাকবে। সেই সঙ্গে নতুন দাবি আমাদের, বাংলাদেশের সংবিধানে বাংলাদেশের জনগণের বিগত আর ইতিহাস ঐতিহ্যকে সামনে রেখে এদেশের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়ের প্রতি সম্মান প্রদর্শন করে সংবিধানে নতুন ধারা সংযুক্ত করতে হবে। সেটা হলো এদেশের মাটিতে কোরআন সুন্নাহ বিরোধী তথা ইসলাম বিরোধী কোনো আইন, কোনো নীতিমালা, কোনো বিধিমালা কার্যকর করা যাবে না। এই ধারার কথা আমরা আজ বলছি। এই ধারা বাস্তবায়নের লক্ষ্যে আগামী দিনে আমরা মাঠে নামবো, সংগ্রাম করব, প্রয়োজনে যুদ্ধে অবতীর্ণ হব। কোরআন সুন্নাহ বিরোধী সকল নীতিমালা শাহজালাল এবং মেহেরুল্লাহদের এই বাংলার মাটি থেকে উৎখাত করেই আমাদের গন্তব্যে পৌঁছবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দীর্ঘ আলোচনায় আমি আপনাদের সামনে দ্ব্যর্থহীন ভাষায় যে কথাটা বলতে চাই সেটা হলো, আজ বাংলাদেশ, এই দেশের এই বর্তমান প্রজন্ম
তাদের অতীতের ঐতিহ্যের ধারায় ফিরে যাওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। আপনারা দেখুন, জুলাই এবং আগস্ট বিপ্লবের সময় আমাদের দামাল সন্তানেরা কিভাবে শেখ হাসিনার বিভাজনের রাজনীতিকে ব্যর্থ করে দিয়েছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সকল শিক্ষাঙ্গন থেকে ছাত্ররা মাঠে ময়দানে নেমে এসে সকল বিভেদের দেয়ালগুলো ভেঙে গুড়িয়ে দিয়ে হাতে হাত রেখে টেকনাফ থেকে তেতুলিয়া ঐক্যের শীর্ষে ধরা প্রাচীর তারা তৈরি করেছে। তারা দেখিয়েছে রাজপথে আন্দোলন করছে, সংগ্রাম করছে, বুকে বুলেট বিদ্ধ হয়ে রাজপথে রক্ত গড়িয়ে পড়ছে, বারুদের ঝাঁজে রাজপথ উত্তেজিত হয়ে আছে। এমন সময় নামাজের ওয়াক্ত হয়ে গেলে সেই রাজপথে দাঁড়িয়ে আমার সন্তানেরা আল্লাহু আকবার আজানের ধ্বনিতে বাংলার আকাশ বাতাস মুখরিত করেছে। যেই পিচ ঢালা রাজপথে তাদের বুকের রক্ত দিয়ে রাজপথকে রঞ্জিত করেছে, নামাজের সময় হলে সেই বুকের রক্তে রঞ্জিত পিচ ঢালা রাজপথকে যায় নামাজ বানিয়ে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়েছে। এটাই হলো আজকের বাংলাদেশের তরুণ প্রজন্মের পরিচয়। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা রেজিম এবং তার শেরকি সংস্কৃতি বাংলার মাটি থেকে উৎখাত হওয়ার পরে 1 ঘন্টার ব্যবধানে টেকনাফ থেকে তেতুলিয়া ভাস্কর্য নামক যত মূর্তি মুসলিম জনপদে ছিল সমস্ত মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছে বিপ্লবীরা। মুসলিম জনপদ থেকে শেরেকের সংস্কৃতি, শেরেকের প্রতীক মূর্তি ভেঙেছে, কিন্তু কোন হিন্দুদের মন্দিরে, তাদের বাসা বাড়িতে কোথাও তাদের কোনো প্রতিমা, তাদের কোনো মূর্তির গায়ে ফুলের টোকাও দেয় নাই। তার মানে হলেই এই আগস্টের বিপ্লব ছিল অসাম্প্রদায়িক তৌহিদবাদী বিপ্লব, অসাম্প্রদায়িক তৌহিদবাদী বিপ্লব, অসাম্প্রদায়িক মূর্তি বিরোধী বিপ্লব, অসাম্প্রদায়িক ইসলাম বিরোধী শক্তিকে উৎখাত করবার বিপ্লব।